নমস্কার। একগুচ্ছ গল্প নিয়ে আমি মৈনাক হাজির। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি পৃথিবী তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া গল্প তুলে ধরার চেষ্টা করছি। আর এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আপনারা শুনতে চলেছেন পঞ্চতন্ত্রের গল্প। পঞ্চতন্ত্র বহু বছর আগে সংস্কৃত ভাষায় লেখা হয়। এর আসল রচয়িতাকে কেউই জানে না, যদিও অনেকেই এর শ্রেয় বিষ্ণু শর্মাকে দেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বলেন বিষ্ণু শর্মা নামটা নাকি পুরোপুরি কাল্পনিক। কিন্তু তাতে কি হবে? আমাদের ভারতবর্ষের এই পঞ্চতন্ত্র এবং জাতক সাহিত্য ইউরোপীয় ফেবল সাহিত্যের অনুপ্রেরণা। গত পর্বে আমরা শুনেছি কিভাবে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন এবং সেই পঞ্চতন্ত্র রচনা করে রাজা অমৃত শক্তির 3 পুত্রকে তিনি কিভাবে শিক্ষা প্রদান করেছিলেন। আর আমরাও পঞ্চতন্ত্রের প্রথম ভাগ পড়তে পড়তে জানতে পারি কিভাবে দমন রাজা পিঙ্গল এবং সঞ্জীবের বন্ধুত্ব করিয়ে দিয়েছিল এবং তারপরে সে এবং তার বাকি বন্ধুরা কিরকম সমস্যায় পড়ে গেছিল। আর সেই সমস্যার থেকে বাঁচার জন্য দমন আবার আরেকটা ফন্দি আঁটা শুরু করে। কি ফন্দি সেটা বোঝানোর জন্য সে করটকে একটা গল্প বলে। তাহলে আসুন শুরু করা যাক পঞ্চতন্ত্রের দ্বিতীয় ভাগ। বনের ধারে প্রকাণ্ড একটা বট গাছ। সেই গাছের ডালে একজোড়া কাক বাসা বেঁধে থাকে, আর সেই গাছের তলায় গর্তের মধ্যে থাকে একজোড়া শেয়াল। কাকদের আর শেয়ালদের মধ্যে খুব ভাব, বিপদে আপদে একে অপরকে প্রাণ দিয়ে সাহায্য করে। একবার কাক দুটোর 2টি বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা প্রাণ দিয়ে ভালোবাসত। আদর করে নাম রাখলো কালো মানিক। বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের খোঁজে, ফিরে আসতো সন্ধ্যের আগেই। এমনই একদিন বাচ্চা দুটোকে বাসায় রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল। ফিরে এসে দেখলো বাসা খালি, বাচ্চা দুটো নেই। কোথায় গেল আমার বাচ্চারা? মা কাকটি কেঁদে পড়ল। তারা তো উড়তে শেখেনি আজও। খুঁজতে খুঁজতে তারা দেখলো তাদের বাসার কাছেই গাছের ডালে রয়েছে একটা বড় গর্ত। সেই গর্তের মধ্যে প্রকাণ্ড একটা সাপ শুয়ে আছে। সাপের গর্তে কালো মানিকদের নরম পালকগুলো পড়ে আছে। তখন বুঝতে বাকি রইল না যে এই সাপটাই কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে। কাঁদতে কাঁদতে কাক আর কাকি গেল তাদের শেয়াল বন্ধুর কাছে। শেয়াল বন্ধু, শেয়াল বন্ধু, ঘরে আছো? কি হলো ভাই কাক? শেয়াল গর্ত থেকে বেরিয়ে এলো। সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে, এবার আমাদেরও খাবে। কেননা শাস্ত্রে আছে, যার নদীর তীরে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস, তার মৃত্যু অবধারিত। সাপের সঙ্গে তো আর গায়ের জোরে পারবো না আমরা। সব কথা শুনে শেয়াল বলল, বন্ধু কাক, কেন মিথ্যে ভয় পাচ্ছ? বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ? কাকরাও বককে মারতে পেরেছিল, তা জানো? কাক দুটো বলল, কেমন করে শুনি? তখন শেয়াল অতি লোভের ফল গল্পটা বলতে লাগলো। পাহাড়ের উপর মস্ত এক বন। বনের মধ্যে ছিল এক জলাশয়। বর্ষার দিনে সারা পাহাড়ের জল এসে ওই জলাশয়টায় পড়ত, আর তার জল কানায় কানায় থই থই করত। এত গভীর ছিল এই জলাশয়ের জল যে 2-1 বছর অনাবৃষ্টি হলেও তার জল শুকিয়ে যেত না। সেই জলাশয়তে যত রাজ্যের মাছ, কাঁকড়া আর ব্যাঙ সুখে বাস করত। বনের সেই জলাশয়টার তীরে তীরে ঝোপে ঝাপে বাসা বেঁধে থাকত অনেকগুলো বক। হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকত বকেরা। কচিত কোনো মাছ ভেসে উঠলে ধরে খেত তারা। মাছ না পেলে ব্যাঙ, কাঁকড়া খেয়েই তাদের দিন কাটাতে হতো। একবার একটা বক বুড়ো হয়ে পড়েছিল। মাছ ধরে খাওয়ার মতো শক্তি তার আর ছিল না। কিন্তু না খেয়ে তো আর বাঁচা যায় না। তাই সে মনে মনে এক ফন্দি আঁটল। দূর থেকে একটা কাঁকড়াকে আসতে দেখে সে চোখ বুজে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। অঝরে তার চোখের জল ঝরতে লাগলো। চোখের জলে মাটি ভিজে গেল। বককে কাঁদতে দেখে কাঁকড়ার বড় কৌতূহল হলো।
দুঃখ হলো খুব। সে বলল, বক মামা, কাঁদছো কেন? খেতে পাওনি নাকি? বক বলল, ভাগ্নে কাঁকড়া, আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। কাঁকড়া জিজ্ঞেস করলো, মাছ খাওয়া ছেড়ে দিয়েছ? বেশ ভালো কথা, কিন্তু কাঁদছো কেন? বক উত্তর দিল, কাঁদছি দুঃখে। কাঁকড়া জিজ্ঞেস করলো, তোমার আবার দুঃখ কিসের? বক উত্তর দিল, নিজের দুঃখে কাঁদছি না ভাগ্নে, পরের দুঃখে কাঁদছি। দেখো, আমি এই জলাশয়ের ধারেই জন্মেছি, এখানেই বুড়ো হয়েছি, কদিনই বা আর বাঁচবো? কাঁকড়া জিজ্ঞেস করলো, ও, এই ভেবে কাঁদছো? বক বলল, না হে না, একটা বড় দুঃসংবাদ শুনেছি, তাই কাঁদছি। আমি আর কদিন বাঁচবো? কাঁদছি মাছগুলোর দুঃখে। এইমাত্র শুনে এলাম পণ্ডিতরা বলছেন আগামী 12 বছর অনাবৃষ্টি হবে। সেই অনাবৃষ্টিটার দরুন আমাদের এই জলাশয়টার জল শুকিয়ে মাটি ফুটি ফাটা হয়ে যাবে, মাছগুলো আর একটাও বেঁচে থাকবে না। বকের মুখে এই দুঃসংবাদ শুনে কাঁকড়ার মুখ শুকিয়ে গেল। সে বলল, মামা, আমার অবস্থাও তো মাছেদের মতোই হবে। এই বলে সে গেল মাছেদের খবর দিতে। বক মনে মনে খুশি হয়ে তেমনি দাঁড়িয়ে থাকল। কাঁকড়ার মুখে দুঃসংবাদ শুনে মাছেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে যেখানে ছিল সব একত্র জড়ো হয়ে হাই হাই করতে লাগলো। তারপর পরামর্শ করে তারা সেই বকের কাছে এলো। মাছেরা এসে বলল, বক মামা, এ বিপদে তুমি আমাদের রক্ষা করো, কি করলে ভালো হয় তাই বলো, আমাদের বাঁচাও। বক বলল, তোমাদের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত আছি। তোমরা রাজি থাকো তো পাহাড়ের ওপরের বড় জলাশয়টাতে তোমাদের নিয়ে যেতে পারি। 20 বছরেও ওর জল শুকোবে না। আমরা রাজি, আমরা রাজি, মাছেরা সব হইচই লাগিয়ে দিল। বক বলল, তোমরা এক এক করে পরপর এসো, আমি তোমাদের পার করে দিচ্ছি। সেই দিন থেকে বুড়ো ধূর্ত বক মাছেদের পার করতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই বক পারাপারের কাজে ব্যস্ত থাকে। এইভাবে দিন যায়, মাস যায়, মাছের ভিড় আর ফুরোয় না। একদিন ভিড় ঠেলে এলো কাঁকড়া। অনুযোগের সুরে সে বলল, মামা, এ তোমার কেমন বিচার? আমার সঙ্গেই তোমার প্রথম দেখা হয়েছিল, আমি গিয়ে মাছেদের খবর দিয়েছিলাম, কিন্তু আমায় পার করবার সময় হয় না তোমার। বক বলল, আমারই ভুল হয়েছে, আজ তোমায় পার করব। ভাগ্নে, আমার পিঠে এসে বসো। কাঁকড়াকে নিয়ে বক উড়ে চলেছে, কিন্তু পথ তো আর শেষ হয় না। কাঁকড়ার মনে নানা সন্দেহ আর দুশ্চিন্তা দেখা দিল। এমন সময় সে দেখতে পেল একখণ্ড বড় পাথরের ওপর অসংখ্য মাছের কাঁটা পড়ে আছে। ভয়ে ভয়ে কাঁকড়া জিজ্ঞেস করল, মামা, বড় জলাশয়টা কোথায়? বক বলল, জলাশয়টা তোমার মামার পেটে, তার জল কোনো দিন শুকোবে না, শুকেই থাকবে সেখানে। মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তোমায় খেয়ে আজ মুখের স্বাদের বদল হবে। মামার কথা শুনে কাঁকড়া বেচারার তো ভয়ে প্রাণ উড়ে গেল, তবু সে সাহস হারালো না। সে মনে মনে ভাবল, শেষ চেষ্টা একবার করে দেখি। এই ভেবে সে ধারালো দাঁড় দুটো দিয়ে এমন জোরে বকের লম্বা গলাটা চেপে ধরল যে দম বন্ধ হয়ে বক মরে গেল। বকের গল্পটা শেষ করে শেয়াল বলল, বন্ধু কাক, সাপটাকে এই বকের মতো জব্দ করবই। রাতটা ভালোই ভালোই কাটুক, কাল সকালে আমার কাছে এসো, একটা পরামর্শ দেব। পরদিন সকালবেলা শেয়াল কাকেদের একটা উপায় বলে দিল। পরামর্শ মতো কাকেরা উড়ে গেল রাজবাড়ির দিকে। রাজবাড়ির এক পাঁচিলের উপরে তারা অনেকক্ষণ ধরে বসে রইল। রাজবাড়িতে রয়েছে মস্ত এক দিঘি, সেই দিঘির বাঁধানো ঘাটে রাজকন্যা এলো স্নান করতে। স্নানের আগে রাজকন্যা তার গলার হার ছাড়া আর মতির মালা খুলে রাখলো বাঁধানো ঘাটে। কাক দুটো অবসর বুঝে সেই সুযোগে ছুঁ মেরে হার আর মতির মালা নিয়ে উড়ে গেল। রাজবাড়ির দাস দাসীরা চিৎকার করে উঠল, নিয়ে গেল, নিয়ে গেল।
চিৎকার শুনে রাজবাড়ির পাহারাদাররা ছুটে এলো। তারা দেখলো দুটো কাক রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে উড়ে যাচ্ছে। পাহারাদাররা ছুটলো কাকের পেছনে পেছনে। উড়ে উড়ে কাক দুটো এলো তাদের বটগাছটাতে। পেছনে হই হই করতে করতে পাহারাদাররাও ছুটল। কাক দুটো সুযোগ বুঝে টুপ করে হার আর মতির মালা সাপের গর্তে ফেলে দিল। পাহারাদাররা তখন সেই বটগাছে চড়ে যেই গর্তের কাছে গেল, অমনি সাপটা ফোঁস করে উঠল। সাহসী পাহারাদাররা তলোয়ারের এক কোপে সাপটাকে দুখানা করে কেটে ফেলল। তারপর রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে হাসতে হাসতে রাজবাড়িতে ফিরে এলো। এদিকে সাপকে জব্দ হতে দেখে কাক দুটো শিয়াল বন্ধুর কাছে গিয়ে বলল, ভাগ্যে তোমার মতন বুদ্ধিমান বন্ধু আমাদের ছিল। গল্প শেষ করে দমন বলল, বন্ধু করট, বুদ্ধিমানরা কোনো কাজেই ভয় পায় না। সঞ্জীব আর পিঙ্গলের মধ্যে বিভেদ ঘটানো আমার কাছে মোটেই শক্ত নয়। সিংহ যতই শক্তিশালী হোক, একবার একটা খরগোশও তাকে বিনাশ করেছিল। অবাক হয়ে করট বলল, সে আবার কেমন করে? দমন তখন বলল, তবে সাবাস খরগোশের গল্পটা বলি, শোনো। মস্ত এক বন। সেই বনে একদিন পশুদের একটা বিরাট সভা বসেছে। হাতি, ঘোড়া, মহিষ, হরিণ থেকে আরম্ভ করে ছোট্ট খরগোশা পর্যন্ত উপস্থিত ছিল সেই সভায়। কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সকলের মুখে দারুণ ভয়ের ছাপ। অনেকক্ষণ পর সভাপতি বারোসিংহা হরিণ বলল, বন্ধুগণ, এই মোহিত সভায় সভাপতিত্ব করার যে সম্মান আপনারা আমায় দিয়েছেন, তাতে আমি সত্যি গৌরব বোধ করছি। কিন্তু আজ আমরা যে বিপদে পড়ে এই সভা আহ্বান করেছি, তা এক চরম বিপদ। আমাদের রাজা ভূষণ নামক সিংহ যেভাবে অবিরাম পশুবধ করে চলেছেন, তাতে আশঙ্কা হয় শীঘ্রই আমাদের 14 পুরুষের বাসভূমি এই বনে একটিও পশু বেঁচে থাকবে না। আপনারা চিন্তা করে কোনো একটা উপায় বার করুন। আজ এই সভায় আমরা স্থির করব কেমন করে এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সভাপতির ভাষণের পর অনেক বক্তা অনেক যুক্তি পরামর্শ দিল। অনেকক্ষণ ধরে আলোচনা চলল। তারপর সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হল। পশুরাজ সিংহের কাছে এই খবর পাঠানো হোক যে প্রজারা বেঁচে থাকলেই রাজার রাজত্ব, প্রজা না থাকলে আর রাজা কিসের, রাজত্ব কিসের। বরং আমরা পালা করে রাজাকে এক একটি করে পশু পাঠাবো তার খাবার জন্য। তাতেই তিনি যেন সন্তুষ্ট থাকেন। তাকে আমরা অনুরোধ করব তিনি যেন অকারণে আমাদের হত্যা না করেন। পশুদের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে সিংহের কাছে দূত গেল। যথাসময় ফিরে এসে দূত খবর দিল যে পশুরাজ ভূষর রাজি হয়েছেন। রোজ সকালে একটি করে পশু তার কাছে পাঠাতে হবে। বনের পশুরা অনেকটা আশ্বস্ত হয়ে সভা ভঙ্গ করে ঘরে ফিরে গেল। কার কবে পালা আসে এই ভয় সকলের দিন কাটাতে লাগলো। সেই থেকে রোজ একটি করে পশুকে সিংহের গুহায় পাঠানো হয়। সিংহ গুহায় বসে বিনা পরিশ্রমে তাকে মেরে খায়। এমনই করে দিন যায়, মাস যায়, ক্রমে বছর ঘুরে এলো। অবশেষে একদিন এক বুড়ো খরগোশের পালা এলো। বুড়ো খরগোশ আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে সিংহের গুহার দিকে চলল। খরগোশ ভাবছে আর চলছে, চলছে আর ভাবছে, সিংহ যখন আমাকে ধরে খাবেই, তখন আর তাড়াতাড়ি গিয়ে তার মন জুগিয়ে লাভ কি, ভেবে দেখি অত্যাচারী সিংহটাকে কোনো ক্রমে জব্দ করা যায় কিনা। ভাবতে ভাবতে খরগোশটা কখন এসে গেল একটা কুয়োর ধারে। আর একটু হলেই সে পড়ে যেত কুয়োর মধ্যে। হঠাৎ তার নজর পড়ল কুয়োর ভেতরে। সে দেখল কুয়োর জলে তার সুন্দর ছায়া পড়েছে। তাই দেখে কি একটা মতলব তার মনে পড়ে গেল। সে ছুটতে ছুটতে চলল সিংহর গুহার দিকে। খরগোশকে দেখে সিংহের বড় রাগ হলো। এক রত্তির এক খরগোশ, তাকে খেয়ে কি পেট ভরে? তাও ইনি এলেন দুপুর করে। সিংহ রেগে গিয়ে বলল, বলি ওরে খরগোশ, তোর আক্কেলটা কি রে? খরগোশ ভয়ের ভান করে বলল, মহারাজ মাফ করবেন। সিংহ বলল, মাপ টাপ বুঝি না, এত দেরি করলি কেন সেটা বল। খরগোশ বলল, আগে সেই কথাটাই বলছি মহারাজ। আমায় খাবে বলে আর একটা সিংহ আমায় ধরে রেখেছিল। সিংহ আরো রেগে গিয়ে বলল, কি, আমার খাবার অন্যে খাবে?
কে সেই দুর্বৃত্ত? খরগোশ বলল, প্রভু, আমি শপথ করে বলতে পারি, সে দেখতে ঠিক আপনারই মতো। ঝর্ণার ধারে বটগাছটার কাছে তার আস্তানা। সে আমায় দেখে বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, কেন, আজ যে আমার পালা, আমি মহারাজ ভূষরের কাছে যাচ্ছি। সে বলল কি জানেন মহারাজ? সে বলল, ভূষর মরে গেছে, আজ থেকে আমিই তোদের রাজা, আমারই কাছে পালা করে আসবি এখন থেকে। সে আমাকে এতক্ষণ আটকে রাখলো, আমি মহারাজের সঙ্গে দেখা করেই তার কাছে ফিরে যাব, এই কথা দিয়ে এসেছি। সিংহ রাগে কেশর ফুলিয়ে উঠে দাঁড়ালো। তারপর এমন জোরে হুঙ্কার দিয়ে উঠল যে বেচারা খরগোশের কানে তালা লেগে গেল। আস্ফালন করে সিংহ বলল, কোথায় সেই দুনাত্তা? একবার দেখিয়ে দে দেখি, আজ তারই একদিন কি আমারই একদিন। খরগোশ আগে আগে পথ দেখিয়ে চলেছে আর মুচকি মুচকি হাসছে। পেছনে ভূষর গর্জন করতে করতে যাচ্ছে। একদমে তারা এসে গেল ঝর্ণার ধারে সেই বটগাছটার কাছে। খরগোশ সিংহের দিকে তাকিয়ে বলল, মহারাজ, দেখেছেন, আপনাকে দেখে সেই দুষ্টু সিংহ ওইখানে লুকিয়েছে। মহারাজ, সাবধান, আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে। সিংহ বলল, আমি কাছে থাকতে তোর কোনো ভয় নেই। ও বুঝি ওই গর্তে লুকিয়ে পরিত্রাণ পাবে? ওকে আজ জমের বাড়ি না পাঠিয়ে ছাড়ব না। এই বলে সিংহ এক্কেবারে কুয়োর কিনারায় এসে আক্রমণের উদ্যোগ করল। কুয়োর পরিষ্কার জলে তারই নিজের ছায়া দেখা গেল। তার মনে হলো কুয়োর ভেতর থেকে অপর সিংহটাও বুঝি আক্রমণের উদ্যোগ করছে। ভীষণ এক হুঙ্কার দিয়ে ভূষর অপর সিংহটাকে ধরতে কুয়োর জলে লাফিয়ে পড়ল। খানিকক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে সেই অত্যাচারী ভূষর নামক পশুরাজ একেবারে তলিয়ে গেল, আর উঠল না। বুড়ো খরগোশ আনন্দে নাচতে নাচতে ফিরে এলো। পথে যার সাথেই দেখা হলো তাকেই খবরটা দিল। তখন সব পশুরা বলল, সাবাস খরগোশ। গল্প শেষ করে দমন বলল, বুঝেছ বন্ধু, এই জন্যই পণ্ডিতরা বলেন, যার বুদ্ধি আছে তার বলও আছে, নির্বোধের আর বল কোথায়? করট বলল, যাও, তুমি সাবধানে এগিয়েও, বেশি চালাকি করতে যেও না। দমন এখন সুযোগ খুঁজতে লাগলো, কেমন করে বিচ্ছেদ ঘটাবে পশুরাজ পিঙ্গল আর সঞ্জীবের মধ্যে। আর সেই সুযোগ দমন কখন, কবে, কিভাবে পেল, সে বিষয়ে আমি শোনাবো আগামী পর্বে। আমার এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের এ পর্যন্তই।